নমস্কার, বিকেল ঠিক 5টা মানে 5টার 5 সময় আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। 5 খবরের শুরুতেই 21-এর মঞ্চের খবরে নজর রাখতেই হবে। 21শে জুলাই আজ, সেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে বার্তা তৃণমূল সুপ্রিমোর, তার বিভিন্ন দিক বিশ্লেষণ করবেন আমার সহকর্মীরা আমার সঙ্গে রয়েছেন। প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কর্মীদের প্রতি, যে বার্তা দুর্নীতি রোখার বার্তা, কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন, আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না। যতদিন আপনারা এই কাজটা করে দিতে পারবেন, ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। মা বোনেদের সম্মান দেবেন। সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে। যে কোনো যুদ্ধেরই একটা নিয়ম আছে, নিজের অস্ত্রে শান দেওয়া, বিরোধীদের অস্ত্র ভোঁতা করে দেওয়া। তো বলা হচ্ছে এই 21-এর মঞ্চ থেকে 26-এর লক্ষ্যে বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সেই বার্তাই তিনি দিয়ে থাকেন এবং সেই বার্তা কর্মী সমর্থকদের দিচ্ছেন, তার কারণ, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো, আমরা যদি 2021, 2024 দেখি, তৃণমূলের অস্ত্র কি ছিল? কেন্দ্রের বঞ্চনা। আর বিজেপির অস্ত্র কি ছিল? বিরোধীদের অস্ত্র ছিল দুর্নীতি, তৃণমূল নেতা কর্মীদের দুর্নীতি, কাটমানি। তো সেই অস্ত্র ভোঁতা করার লক্ষ্যেই কি নিজের কর্মীদের সাবধান করে দিলেন, হুঁশিয়ারি দিলেন? জানার চেষ্টা করবো। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমরাজ, আজ দিনভর 21-এর মঞ্চে তুমি ছিলে, তুমি দেখেছো তৃণমূল নেত্রীর বিভিন্ন বার্তার মধ্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছে দুর্নীতি রুখতে হবে, দুর্নীতিতে জিরো টলারেন্স তৃণমূলের। কেন মনে হয়? দেখো, তোমার হয়তো মনে আছে যে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু প্রশাসনিক বৈঠক করেছিলেন। সেই প্রশাসনিক বৈঠকেও কিন্তু একের পর এক ইস্যু নিয়ে প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি নিয়েছিলেন। সে কার্যত সরকারি জমি দখল থেকে শুরু করে কাটমানি নেওয়া থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়ে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কড়া বার্তা দিয়েছিলেন। আর এবার প্রশাসনের পাশাপাশি সংগঠন নিয়েও কড়া মনোভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার কারণ, সম্প্রতি বারে বারে বিরোধীরা অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে। সে শিক্ষক নিয়োগের দুর্নীতি বলো বা রেশন বন্টন ইস্যুতে দুর্নীতির অভিযোগই বলো, বারবারই শাসক দলের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। সেই জায়গা থেকেই যখন 2026-এর বিধানসভা নির্বাচন আর 1.5 বছর বাদে, সেই জায়গা থেকেই শাসক দলের, অর্থাৎ তিনি তার নিজের দলের নেতাকর্মীদের কার্যত সতর্ক করে রাখলেন, স্বচ্ছতার বার্তা দিয়ে রাখলেন। তার সঙ্গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুদ্ধিকরণেরও বার্তা দিলেন এবং শৃঙ্খলারও বার্তা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা মনে করিয়ে দিলেন যে এই দলে কেউ নেতা নয়, সবাই কিন্তু কর্মী। তার পাশাপাশি যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। এর আগে তুমি প্রশাসনিক বৈঠকগুলি যখন লক্ষ্য করেছিলে, তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক আধিকারিকদের কাছে স্পষ্ট করে দিয়েছিলেন কোনো অভিযোগ হলে তার বিরুদ্ধে পদক্ষেপ হবে, আর সেই পদক্ষেপও হচ্ছে প্রশাসনিক স্তরে। সেই জায়গা থেকে আবার সাংগঠনিকগতভাবেও যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, সে বিষয়ে এদিন স্পষ্ট বার্তা দিয়ে দিলেন এবং তার উদাহরণ তিনি টেনে আনলেন। তিনি বললেন যে এরকম যারা শাস্তিমূলক পদক্ষেপ পেয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ ছিল এবং তৃণমূল কংগ্রেসের কর্মী হলেও তাদের তিনি রেয়াত করেননি। মনে করা হচ্ছে সাম্প্রতিক সময় যে জমি দখল কাণ্ডে শিলিগুড়ির তৃণমূল নেতাদের গ্রেপ্তারি, সেই ইস্যুকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তৃণমূল কর্মীদের মনে করিয়ে দিলেন এবং সেই জায়গা থেকেই দুর্নীতি নিয়ে সংগঠনেরও কোনো নেতা কর্মীদের বিরুদ্ধে তিনি যে জিরো টলারেন্স নেবেন, সেই প্রসঙ্গই এদিন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সোমরাজ। এবং শুধুমাত্র দুর্নীতি যে ইস্যু হয়ে দাঁড়িয়েছিল বিজেপি বাম কংগ্রেসের, তা নয়, আরো একটা ইস্যু ছিল, তা হলো যারা দায়িত্বে রয়েছেন তারা কাজ করছেন না। তো
সেই ইস্যুও যাতে না তুলতে পারে বিরোধীরা ভোটের আগে, তার জন্য এখন থেকেই সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতাকর্মীদের মধ্যে যারা যারা বিভিন্ন পদে রয়েছেন, যারা জিতে এসেছেন, তাদের কড়া বার্তা, কাজ করতে না পারলে পদ ছেড়ে দিন। নোংরা যদি গায়ে লাগে, মনে লাগে, সেটা কিন্তু ধোয়া যায় না। দুর্নীতির সাথে আপোষ নয়। আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না, তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। আমাদের সবটাই চাই, সব মানুষকে নিয়ে, সব জেলাকে নিয়ে, সব ব্লককে নিয়ে, যেখানে যেখানে জিতেছেন ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন। তাদের কি বাকি আছে কাজটা করবেন, যেটা পারবেন না দলকে জানাবেন। যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন, হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল, আগামী দিন যাতে না হয় আমরা দেখব। অন্যায় করব না তো, আমরা অন্যায় করব না তো, অন্যায়কে সাপোর্ট দেবেন না তো, দুর্নীতি থেকেও জড়াবেন না তো, যারা জড়াবে তাদের সঙ্গে সঙ্গে ধরবেন তো, অভিযোগ করবেন তো। একদম মনে রাখবেন, এই শিক্ষা আজ এখান থেকে নিয়ে যান। আজ এই 21-এর মঞ্চের আরো দুটো গুরুত্বপূর্ণ দিক আছে। প্রথমত, সবার মনে এই প্রশ্ন ছিল যে মাঝের 1.5 মাস অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করছেন। জবাব দেওয়ার জন্য 21-এর মঞ্চকে বেছে নিয়েছেন অভিষেক। কি জবাব দিয়েছেন শোনাবো, আরো শোনাবো। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবারের 21-এর মঞ্চে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের উপস্থিতি। তিনি কি বললেন শোনাবো, বিরতির পর সঙ্গে থাকুন। ঠিক যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, একই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কি বার্তা? প্রথমত, কোনো রকম দুর্নীতি বরদাস্ত হবে না। দ্বিতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যে কোনো রকম ভাবে পরিবর্তন গ্রুপ আরেকটি গান গেয়ে তারপর আমরা সবার কাজ শুরু করে দেবো। ফল খারাপ যদি বা যাদের জন্য ফল খারাপ হয়েছে তাদের রেয়াত করা হবে না। এবং আরো গুরুত্বপূর্ণ বার্তা, তা হলো সমন্বয় রেখে কাজ করতে হবে, নবীন প্রবীণ সমন্বয় রেখে কাজ করতে হবে এবং আত্মতুষ্টির কোনো জায়গা নেই। অর্থাৎ 26 সামনে, 26-এর জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। শুনুন। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। যদি আমরা ভেবে থাকি যে আগামী লড়াইয়েও আমরা জিতব, তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে
21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল। আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের সংগ্রাম, নেত্রীর লড়াই, 21শে জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর পুরনোরা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরো শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। অযথা কোন রকম কোনো বাগ বিতণ্ডায় জড়াবেন না, আমাদের সংযত থাকতে হবে। 21-এর মঞ্চ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই বক্তব্য ভীষণ তাৎপর্যপূর্ণ। আমার সঙ্গে আমার সহকর্মী আবির রয়েছেন সরাসরি। আবির, দীর্ঘদিন ধরে তৃণমূল যেভাবে কাজ করছে বা তৃণমূল একেবারে তৃণমূল স্তরে যেভাবে বার্তা পৌঁছে দিচ্ছে সেখানে কিভাবে কাজ হচ্ছে এই রাজনৈতিক দলের পুঙ্খানুপুঙ্খ খবর তুমি আমাদের সামনে, দর্শকের সামনে তুলে ধরছো। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 21-এর মঞ্চ থেকে এই বার্তা তুমি কিভাবে দেখছো? প্রথমত হচ্ছে যে দলের যে সাংগঠনিক ক্ষেত্রে একটা বড় ঝাঁকুনি আসতে চলেছে সেটা আজকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে দল কাউকে যে রেয়াত করবে না, অর্থাৎ কেউ যদি অন্যায় করে থাকেন, কেউ যদি নিজের দায়িত্ব পালন না করে থাকেন, তবে তারা যদি শুধুমাত্র নিজেদের পথ আঁকড়ে বসে থাকেন তাদেরকে যে দল রেয়াত করবে না সেটাও আজকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দল কঠোর অনুশাসনের নীতি যে প্রয়োগ করতে চলেছে সেটা স্পষ্ট। কিন্তু এই কাজ করতে গিয়ে একাধিকবার দেখতে পাওয়া গিয়েছে যে কোথাও গিয়ে নেতাদের মধ্যে দূরত্ব, ঐক্যের অভাব, এগুলো বারবার ধরে অস্বস্তিতে বা সমস্যায় ফেলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। লোকসভা নির্বাচনের যে পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস লড়াই করেছে এই রাজ্যের প্রেক্ষিতে, সেখানে বাম, কংগ্রেস এবং বিজেপি সকলের বিরুদ্ধে, এবং যে ফল তারা তুলে আনতে পেরেছে তাদের তৃণমূল কংগ্রেস মনে করছে যে আগামী দিনে 2026-এর কথা মাথায় রেখে এখন থেকে যদি সংগঠনকে পুরোপুরিভাবে ময়দানে নামাতে হয় তাহলে এই ধরনের কোনো ফাঁক ফোকর রাখতে পারা যাবে না, কোনো ফাঁক ফোকর রাখা যাবে না। কার্যত আজকে সেই বার্তাই বুঝিয়ে দেওয়া হয়েছে। এটা ঠিক, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় উভয়ই যে জিনিসটা বুঝিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কে কোথায় কি কাজ করেছে নির্বাচনের সময়, কোন নেতা কি ভূমিকা পালন করেছেন, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য সমস্তটা তৃণমূল কংগ্রেসের কাছে রয়েছে। ফলে কেউ যদি মনে করে থাকেন তিনি কোনোটি যুক্তি সাজিয়ে পার পেয়ে যাবেন, সেটা রাখার জায়গাতে নেই। ফলে দল সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে যেন একটা কঠোর ভূমিকা নিচ্ছে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র নিজের নির্বাচন বুঝে নেব, বাকি ক্ষেত্রে দলের সাংগঠনিক কাজ, জনসংযোগের কাজ করব না, সেটি যে মোটেও আশাপ্রদ নয়, সেটাও আজকে 21শে জুলাইয়ের মতো বৃহত্তর মঞ্চ যেখানে বিভিন্ন জেলার বিভিন্ন প্রতিনিধিরা হাজির হয়েছিলেন তাদের সামনেই বলে দেওয়া হয়েছে। এবং যখন তারা দুজনেই এই লাইনে কথা বলছিলেন, এই বক্তব্যগুলো রাখছিলেন, তখন যে পরিমাণ উৎসাহ বা যে পরিমাণ প্রতিক্রিয়া সেখান থেকে পাওয়া যাচ্ছিল তাতে একটা বিষয় স্পষ্ট যে সংগঠনের ক্ষেত্রে ঝাঁকুনি আসুক, সংগঠনের ক্ষেত্রে বেশ কিছু বদল আসুক, এটা বোধহয় তৃণমূল কংগ্রেসের কর্মীরাও চাইছেন। অতনু, ধন্যবাদ আমি। এবং বলছিলাম যে আজ 21-এর মঞ্চে আরো একটা উল্লেখযোগ্য দিক, সেই উল্লেখযোগ্য দিক হলো সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব আজ এই মঞ্চে। প্রথমে তিনি কালীঘাটে গেলেন, গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে বৈঠক, তারপর একই সঙ্গে তারা মঞ্চে এলেন। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে ধন্যবাদ জানালেন এই মঞ্চে আসার জন্য এবং দুজনে অঙ্গীকার করলেন যে তারা ভারতকে বাঁচাবেন, দেশকে বাঁচাবেন এবং এই সরকার, কেন্দ্রের এনডিএ সরকার আর বেশি দিন নেই। আমি अखिलेश के जानाई बहुत बहुत धन्यवाद अखिलेश जी। मुंबई में आपका साथ मेरे को बात हुआ था और आपने मेरे को एक कहने पे स्वीकार कर लिया। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए, हम आपको पार्टी को, समाजवादी पार्टी को पहले अभिनंदन करने चाहूंगी कि यूपी में जो खेल आपने दिखाया। अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था, लेकिन उसको शर्म कम होता है, आपको थोड़ा से दिन इंतजार करने पड़ेगा। लेकिन आपका साथ मैं सहमत हूँ कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया वो स्टेबल गवर्नमेंट नहीं है। कोई
जब वो असली लड़ाई में थी, पैर में चोट थी, वो चल नहीं पा रही थी, उसके बावजूद भी वो चुनाव प्रचार में थी। और उस समय हम लोगों ने देखा और यही कहा था कि एक अकेली लड़ जाएगी, जीतेगी और बढ़ जाएगी। এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ রয়েছেন, সরাসরি অভিজিতের সঙ্গে একবার কথা বলবো। অভিজিৎ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছবি দেখলাম আজ 21-এর মঞ্চ থেকে। কি মনে হয় কোন জায়গা থেকে তাৎপর্যপূর্ণ জাতীয় রাজনীতির ক্ষেত্রে? অতনু, জাতীয় রাজনীতির ক্ষেত্রে অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ যেভাবে বিজেপি বিরোধী জোট ভোটের আগে, লোকসভা ভোটের আগে তারা একজোট হয়ে লড়াই করেছিল এবং তখন যেরকম ভাবে মনে করা হয়েছিল যে আপ কি বার 400 পার, সেই আপ কি বার 400 পার 240-এ এসে থেমে যায়। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব, তিনজনের মুখেই একই সুর যে এই বিজেপি সরকার আর বেশি দিনের নয়, এই বিজেপি সরকার আর বেশি দিন টিকতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে শরিকদেরকে কিনে এই বিজেপি সরকার টিকে রয়েছে। সুতরাং এই বিজেপি সরকারকে সরাতে সবাইকে একজোট হতে হবে। যতই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করা হয়েছিল, যতই ইলেকশন কমিশনের একচোখামি ছিল, তবুও এই বাংলায় তৃণমূল কংগ্রেস যেভাবে আসন ধরে রাখতে পেরেছে এবং বিপুল আসন সংখ্যা বাড়িয়ে নিয়েছে, তা সত্যি ঈর্ষণীয়। এবং একই রকম ভাবে উত্তরপ্রদেশের ক্ষেত্রেও বিজেপি এবং বিজেপি শাসিত জোটকে এভাবে পর্যুদস্ত করে সমাজবাদী পার্টির যে আসন সংখ্যা পেয়েছে এবং উত্তরপ্রদেশের 80টি আসনের মধ্যে 43টি আসন ইন্ডিয়া জোটের দখলে গেছে, তা সত্যি বিজেপিকে কিন্তু কাঁপন ধরাতে পেরেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই অখিলেশ যাদব যেমন আজকে বলেছেন যে এই বিজেপি সরকারের অস্তিত্ব বেশি দিন নয়, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ও আরও সুর চড়িয়ে বলেছেন যে এই বিজেপি সরকার আর কয়েকদিনের সরকার, এই বিজেপি সরকারকে যে কোনো দিন পড়ে যেতে হবে এবং তার জন্য প্রত্যেককে একজোট হতে হবে। এবং এই তৃণমূল কংগ্রেসের যেমন শক্তি দলীয় কর্মীরা, নেতৃত্ব নয় বরং দলীয় কর্মীরা, কেউ নেতা নয়, প্রত্যেকেই কর্মী, এবং সেই কর্মীরাই যেমন সম্পদ, তেমনভাবে অখিলেশ যাদবও সেই কর্মীদেরকে কিন্তু সম্মাননা দিয়েছেন। অখিলেশ যাদবও স্বীকৃতি দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের এই অসংখ্য কর্মী, এই কর্মীরাই দলের সব থেকে বড় সম্পদ। সুতরাং প্রত্যেকে যদি একজোট হতে পারে তাহলে এই বিজেপি সরকারকে ফেলে দেওয়া কোনো রকম সমস্যার কারণ হবে না। এবং সেখান থেকেই বলা যেতে পারে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের যে ছবি আজকে 21-এর মঞ্চ থেকে দেখা গেছে, তা কিন্তু ইন্ডিয়া জোটের শোল থেকে আরো উঁচুতে উঠিয়ে দিল। ঠিক তাই, ধন্যবাদ অভিজিৎ। এবং আজ এই 21-এর মঞ্চ থেকে অভিষেকের কড়া বক্তব্য, একটি বক্তব্য আপনাদের শোনাবো, যে বক্তব্য শুভেন্দু অধিকারীর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর বক্তব্যের। উন্নয়নের পক্ষেও যখন পক্ষে বিপক্ষে যুক্তি আসে, তখন শুভেন্দু অধিকারীর যে বক্তব্য ছিল তার কড়া প্রতিক্রিয়া আজ 21-এর মঞ্চ থেকে অভিষেকের। শুনুন। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा। আমরা মানব সেবায় বিশ্বাস করি, আমরা ধর্ম বাড়িতে করি, আমরা মসজিদ, মন্দির, গুরুদ্বারায়, বাড়িতে, পুজো স্থানে, ঠাকুরের ঘরে বসে ধর্ম করি। কিন্তু আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত, আমাদের কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। আমরা যারা আমাদের ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। এটাই পার্থক্য। নজর থাকবে বাংলাদেশের দিকেও, তার কারণ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম রায় আজ। যে সুপ্রিম রায়ে বাংলাদেশের পরিস্থিতি কি ধীরে ধীরে এবার স্বাভাবিক হবে? বাংলাদেশের সুপ্রিম রায়, সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংরক্ষণ বিল নিয়ে পুরনো রায় প্রত্যাহার করে দিল, নতুন রায় ঘোষণা করলো। সেক্ষেত্রে 93% মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে যে নিয়োগ, তা এবার 93% মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ হবে। অর্থাৎ যে সংরক্ষণ মুক্তিযোদ্ধাদের জন্য তা হচ্ছে 5%, বাকি 2% অন্য শ্রেণীর জন্য।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী আমার সঙ্গে ফোনে রয়েছেন। সম্পূর্ণা, কি মনে হয় বাংলাদেশের এবার একটা পরিস্থিতি তাহলে স্বাভাবিক হওয়ার দিকে যাবে সুপ্রিম রায়ে? দেখুন, বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়টা আশা করছি আপামর বাংলাদেশের যে আপামর জনতা তারা অ্যাকসেপ্ট করবে। যদিও আমার বিশেষ করে একটা বিষয় খটকা লাগছে যে মূলত যে কোটা বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনটা মূলত ছিল যেটা মুক্তিযোদ্ধা বা ভেটারেন্সদের যে কোটাটা ছিল সেটা নিয়ে, কিন্তু সেটা আমরা 5% ডেফিনেটলি সেটা 5% এসছে, কিন্তু বাকি যে কোটাটা আছে প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ সেইটাকে কমিয়ে কিন্তু মাত্র 2% আনা হয়েছে। কাজে এটা কতটা অ্যাকসেপ্টেড হবে এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তবুও আমি আশাবাদী মানে আমি যথেষ্ট অপটিমিস্টিক ভাবেই বলছি যে আশা করি এবার বাংলাদেশের পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে। তবে একটা বিষয় যেটা আমার মনে হয় যে যেহেতু এই ছাত্র আন্দোলনটিতে বিরোধী কিছু শক্তির একটা মারাত্মক ইনফ্লুয়েন্স থেকে গেছিল, স্পেশালি জামাত এবং বিএনপি, কাজেই এইটা পুরোপুরি শান্ত হওয়া মানে পরিস্থিতি পুরোপুরি ঠান্ডা হতে কিন্তু এখনো বেশ কিছুটা সময় লাগবে, কারণ এখনো কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং হবে বলেই আমার ধারণা। এবং এই সুপ্রিম কোর্টের রায় নিয়েও আবার নতুন করে কোন রকম কোন সমস্যা শুরু হয় কিনা সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে একটা বিষয় যে আওয়ামী লীগ যেহেতু সেই দলটি ইতিমধ্যে যথেষ্ট চাপের মুখে আছে, যথেষ্ট চ্যালেঞ্জের মুখে আছে, এবং আওয়ামী লীগের ছাত্র গোষ্ঠীর ছাত্র সংগঠনের এই কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে যাওয়াটার জন্যই কিন্তু এত মারাত্মক আকার নিয়েছে এই গোটা আন্দোলনটা। কাজে সেই জায়গায় আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকার কতটা ট্যাক্টফুলি গোটা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছে এবং বিশেষ করে কতটা গণতান্ত্রিক পদ্ধতিতে হ্যান্ডেল করছে সেটা কিন্তু যথেষ্টভাবে আমার মনে হয় অবজার্ভ করার দরকার আছে। ঠিকই, ধন্যবাদ। এবং আজ 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ প্রসঙ্গে তার কি বক্তব্য আছে শোনাবো আপনাদের। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি।